নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। প্রয়াত কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হোসেন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত 2 সপ্তাহ ধরেই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। তবলায় জাদুস্পর্শ স্তব্ধ হলো। রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হোসেন। কলকাতায় ঠিক এই সময় এক অনুষ্ঠানে আসার কথা ছিল তার, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বাতিল হয় সেই অনুষ্ঠান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত 2 সপ্তাহ ধরেই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে দেশ বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা তার সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন, কিন্তু সেই সব প্রার্থনাকে ব্যর্থ করে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। উস্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই। শিল্পী পরিবারের জন্ম, রক্তে মিশেছিল সেই সত্তা। সেই কারণেই নিজের ভিতর থেকে শিল্পী সত্তাকে খুঁজতে বেশি সময় লাগেনি। নেশাকেই পেশা বানিয়েছিলেন তিনি, আর তার জন্যই হয়তো আজ সকলের উস্তাদ তিনি। 1951 সালে মুম্বাইয়ে জন্ম তার। তার পিতা উস্তাদ আল্লাহ রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। মাত্র 3 বছর বয়স থেকে তবলা সফর শুরু তার। 7 বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি। 2024 সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তি গানের অ্যালবাম দিস মোমেন্ট। এই একবারই নয়, মোট 7 বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। 4 বার আন্তর্জাতিক সম্মান পান। 1988 সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। 2002 সালে পান পদ্মভূষণ সম্মান, আর 2023 সালে তাকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। শুধু তবলাবাদক হিসেবেই নয়, তিনি অভিনেতা, মডেলও ছিলেন। 1983 সালে হিট অ্যান্ড ডাস্টে প্রথম অভিনয়। মুখ্য চরিত্রে অভিনয় করেন 1998 সালে। রাহুল দেব বর্মনের জীবনের উপরে তৈরি সাজ সিনেমায় সেখানে রাহুল দেব বর্মনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবছর দেব পটেলের মাঙ্কি ম্যান সিনেমাতেও নিজের চরিত্রে অভিনয় করেছিলেন। 1990-এর দশকে ব্রুক বন্ড চায়ের বিজ্ঞাপন করেছিলেন তিনি। সেখান থেকেই লোকমুখে জনপ্রিয় হয়েছিল বাহতাজ। জাকির হোসেনের তবলায় সঙ্গত করেছেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলী খান, জর্জ হ্যারিসনের মতো দিকপালরা। ভারতের এই প্রতিভা বিশ্বের কাছে প্রমাণ করেছিল যে শুধু সঙ্গীতকে সঙ্গত দেওয়ার জন্য নয়, বাদ্যযন্ত্রই আলাদা সঙ্গীত হয়ে উঠতে পারে। তিনি উস্তাদ জাকির হোসেন। জাকির হোসেন নিজেই বলেছিলেন যে শিল্পী পরিবারে জন্ম তার, তাই ছোট থেকেই সঙ্গীত তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। বহু শিল্পী জাকির হোসেন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন যে তাকে দেখে শেখা যায় মাটির মানুষ কেমন হয়। বিশ্বখ্যাত শিল্পী হয়েও শিকড় ভোলেননি কখনো। এর কারণ হয়তো তার শিক্ষা। ভোর 3টের সময় বাবা ঘুম থেকে তুলে দিতেন। 6টা পর্যন্ত চলত তালিম। দেবী সরস্বতী, শ্রীকৃষ্ণের সঙ্গে পরিচয় সেখান থেকেই। সকাল 7টায় স্কুলে যেতেন। স্কুলে যাওয়ার পথেই মাদ্রাসায় পড়তেন কোরআন। পড়াশুনো সেন্ট মাইকেল হাই স্কুলে। বাকিদের সঙ্গে তিনিও চার্চে গিয়ে প্রার্থনা করতেন। ধর্মের বিভেদ বোঝেননি কোনোদিনই। রবিবার শিল্পীর জীবন শেষ হলেও শিল্প অবিনশ্বর। তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবেন জাকির হোসেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের নির্বাচনের ঘোষণা করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ঘোষণা করেছেন তিনি আগামী 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুতেই নির্বাচন হবে বাংলাদেশে। বাংলাদেশে নির্বাচন কবে হবে? শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই প্রশ্নটাই বারংবার উঠতে শুরু করেছে। সম্প্রতি বিএনপি শিবিরেও তারা বুঝিয়ে দিয়েছে তারা দ্রুতই নির্বাচন চায়। এই বিতর্কের পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস।
বাংলাদেশি এক সংবাদ মাধ্যম অনুসারে 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন করাতে চায় ইউনূসের সরকার। সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস উদযাপন। সেখানেই এই বড় ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস। তিনি জানান 2025 সালের শেষ বা 2026 সালের প্রথম দিকে নির্বাচনের আয়োজন করা যেতে পারে। বিজয় দিবসের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আমরা সকল প্রধান সংস্কারগুলি করে নির্বাচন আয়োজন করার আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদের আবারও বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে নির্বাচন সম্পন্ন করতে হয়, তবে 2025 সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করা সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। বলা যেতে পারে 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথম দিকের মধ্যেই নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হল ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে হবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে। সবকিছুই সমসাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। গত 5ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। এরপর 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
যার প্রধান উপদেষ্টা করা হয় ইউনূসকে। ইউনূস প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই ইতিউতি প্রশ্ন উঠতে শুরু করেছিল নির্বাচনের প্রসঙ্গে। কবে নির্বাচন হবে তা নিয়ে কৌতূহল জন্মাতে থাকে সে দেশের সাধারণ মানুষের মনেও। এবার সেই জল্পনারই অবসান হল। হাই নিউজ নেটওয়ার্ক। খোদ তৃণমূল কাউন্সিলরই তোলাবাজ, এমনই অভিযোগ উঠছে বাগুইআটিতে। অভিযোগ, প্রমোটার টাকা না দেওয়ায় বন্দুকের বাট দিয়ে প্রমোটারের মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। মারধরের অভিযোগে কাউন্সিলরের ঘনিষ্ঠ দুজন শুভেন্দু মণ্ডল এবং রমেন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত প্রমোটারের দাবি, শুভেন্দু মণ্ডল এবং রমেন মণ্ডলকে গ্রেফতার করাই শেষ কথা নয়। এই ঘটনার পিছনে আসল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তাকেও কিন্তু গ্রেফতারের আর্জি জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন পুলিশের ওপর তার আর ভরসা নেই। এভিডেন্স পাওয়ার পরও সমরেশ চক্রবর্তীকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তবে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখেছেন তিনি। দুর্ঘটনাগ্রস্ত কিশোরের পাশে আল্লু অর্জুন। যেতে না পারলেও চিকিৎসার খরচ বহনে রাজি আল্লু। এক রাতের হাজতবাস, অনেকটাই বুঝি বদল ঘটল বাস্তবের পুষ্পার। একবারের জন্য মেজাজ হারাননি, প্রশাসনের সঙ্গে অসহযোগিতাও করেননি। উল্টে যেভাবে বাকি অভিযুক্তরা গড়াদের ওপারে থাকেন সেভাবেই থেকেছেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পরেই তাঁর অভিনীত ছবি পুষ্পা 2 দেখতে গিয়ে ঘটনাগ্রস্ত পরিবারকে সমবেদনা জানালেন আল্লু অর্জুন। একই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন। জোর হাতে জানালেন তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে আছেন। প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার নিতেও প্রস্তুত। রবিবার সমাজ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন নায়ক। লেখেন, আইনি পদক্ষেপের কারণে দুর্গত পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারছি না, কিন্তু আমার মন পড়ে আছে ওদের কাছেই। অঘটনের জন্য আন্তরিক দুঃখিত। আহত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করছি। পরিবারের বাকিরাও যাতে নিজেদের সামলে উঠতে পারেন তার জন্য প্রার্থনা জানাচ্ছি। ওদের পরিবারের সকলকে সমবেদনা জানাই। মুক্তির আগে থেকেই নানা কারণে চর্চায় আল্লু অর্জুন রশ্মিকা মান্দানা অভিনীত ছবি। কখনো তার গান নিয়ে, কখনো তার দৃশ্যায়ন নিয়ে আলোচনা চলছে। ছবি মুক্তির দিন যত এগিয়ে এসেছে ততই উত্তেজনা বেড়েছে অভিনেতাদের অনুরাগীদের মধ্যে। 4 ডিসেম্বর ছবি মুক্তির দিন রীতিমতো বীর পুজো হয়েছে, সেখানেই বিপত্তি। সন্ধ্যা থিয়েটারে সেদিন নিজে উপস্থিত ছিলেন আল্লু। দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন রেবতী এবং তার ছেলে শ্রীতেজ। নায়ককে চোখের সামনে দেখে নিজেদের ধরে রাখতে পারেননি উপস্থিত দর্শকরা। আল্লুকে ছুঁয়ে দেখার তাগিদ থেকেই বাড়তে থাকে ভিড়। অসুস্থ বোধ করতে থাকেন রেবতী। ভিড় ছড়াতে স্থানীয় প্রশাসন এরপরেই জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। তখনই পদপিষ্ট হন আক্রান্ত এবং তার ছেলে। খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রেবতীর। চিকিৎসা চলছে তার কিশোর ছেলের। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। ডিসেম্বরের মাঝে আবারও রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে রাজ্যের সর্বত্রই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি আরও বাড়তে পারে। তবে চলতি সপ্তাহে দক্ষিণের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই বলেও জানাচ্ছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ারও সম্ভাবনা থাকছে না। তারপর থেকেই 3 থেকে 4 দিন ধরে ধীরে ধীরে বাড়বে আরও তাপমাত্রা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।